এই ম্যাপটার যে জিওলজিক্যাল ম্যাপ আমরা ড্র করেছিলাম, এটা এটা থেকে এখন ইন্টারপ্রিটেশন করব। ইন্টারপ্রিটেশনটা করার জন্য যে যে স্টেপ ফলো করতে হবে সেগুলো হচ্ছে 6টা পয়েন্ট হবে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, জিওলজিক্যাল সাকসেশন, রিলেশন অফ দ্য রক্স গ্রুপস অ্যাট ডিফারেন্ট এরা, 4 নম্বর হচ্ছে জিওলজিক্যাল স্ট্রাকচার, 5 হচ্ছে টোপোগ্রাফি ইন রিলেশন টু দ্য স্ট্রাকচার, আর লাস্ট হচ্ছে জিওলজিক্যাল হিস্ট্রি। এই পয়েন্টগুলো দিয়ে আমরা ইন্টারপ্রিটেশনটা করব। তো দেখাচ্ছি এবার প্রথম থেকে ইন্টারপ্রিটেশনটা কীভাবে শুরু করতে হবে। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তো এটা আমি লিখেছি, এটা হচ্ছে ভূতাত্ত্বিক গঠনের সাথে ভূমিরূপের সম্পর্ক বিশ্লেষণের উদ্দেশ্যে মানচিত্রের মাঝ বরাবর দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বে, যেহেতু এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম, এটা দক্ষিণ আর এটা হচ্ছে পশ্চিম, তাহলে এটা দক্ষিণ পশ্চিম কোনটা, দক্ষিণ পশ্চিম থেকে এটা হচ্ছে উত্তর আর এটা হচ্ছে পূর্ব, তাহলে উত্তর পূর্ব কোণ, এটা হচ্ছে কোণ, তাহলে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে এ বি, যেহেতু তাই এ বি রেখা বরাবর 4500 ফুট। এটা কেন করলাম 4500 ফুট? হচ্ছে এই যে আমরা এঁকেছি এই আঁকাটাতে নিচেতেই আমরা যেটা দিয়েছি, এটা 5400 ফিট, তাই এখানে তাহলে লিখলাম 4500 ফিট লম্বা একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করা হয়েছে। এই মানচিত্রের স্কেল, এবার স্কেলটা দিয়ে দেবো, স্কেলটা এখানেই দেওয়া থাকবে। স্কেল 1 ইঞ্চ সমান 1000 ফিট, তাহলে এই মানচিত্রের স্কেল হচ্ছে 1 ইঞ্চ সমান 1000 ফিট। এবার সমোন্নতি রেখার মান ফুটে, যেহেতু 1 ইঞ্চ সমান 1000 ফিট, এই যে ফিট দেওয়া আছে, তার মানে সমোন্নতি রেখার মান ফুটে এবং এদের ব্যবধান 100 ফিট। 100 ফিট এখানেও দেখা যাচ্ছে, যেহেতু 300 400 500 এরকম করে গেছে, তাই 100 ফিট এই ম্যাপটার ক্ষেত্রে। তাহলে আমি এই ম্যাপটার ক্ষেত্রে যে ইন্টারপ্রিটেশনটা হবে আমি সেটা দেখাচ্ছি। এখান থেকে তোমরা বুঝতে পারবে যে কীভাবে ইন্টারপ্রিটেশনটা লিখতে হবে। তাহলে 100 ফিটে দেখানো হয়েছে, এক্ষেত্রে আপাত নতি বরাবর প্রস্থচ্ছেদ অঙ্কন করা হয়েছে। এটা হচ্ছে আপাত নতি, আপাত এই নতি বরাবর প্রস্থচ্ছেদগুলো আঁকা হয়েছে। মেন ইন্ট্রোডাকশন, এটা যতগুলো ম্যাপ হবে সব ক্ষেত্রে এই ইন্ট্রোডাকশনটা, এখানে যে লেখাগুলো হয়েছে সেগুলোই লেখা হবে। তাহলে এটা মুখস্থ করে নিতে হবে। এবার রয়েছে জিওলজিক্যাল সাকসেশন। জিওলজিক্যাল সাকসেশনে কী করবে, প্রথমেই তোমাদের এই ম্যাপটা নিতে হবে। ম্যাপটা নিয়ে দেখবে যে তোমাদের ইন্ডেক্সে যেগুলো আছে, ইন্ডেক্সে কী কী রয়েছে, আপার শেল, আপার স্যান্ডস্টোন, মাডস্টোন, লোয়ার স্যান্ডস্টোন, লোয়ার শেল। তাহলে এখানে বলছে যে এই অঞ্চলের নবীনতম শিলাস্তর আপার শেল। নবীনতম শিলাস্তর হচ্ছে আপার শেল, মানে হচ্ছে এইটা। যত ওপরে যাবে, মানে ওপরে যেহেতু এই শিলাস্তরগুলো এইরকম, এটার পরে এটা, এটার পরে এটা এরকমভাবে গেছে, তাই এই ওপরেরটা হচ্ছে নবীনতম শিলাস্তর। নবীনতম শিলাস্তর মানে হচ্ছে আপার শেল, এটা হচ্ছে আপার শেল। আর সব থেকে প্রাচীনতম শিলাস্তর হচ্ছে এটা লোয়ার শেল। এখানে লিখেছি যে নবীনতম শিলাস্তর হচ্ছে আপার শেল আর প্রাচীনতম শিলাস্তর হচ্ছে লোয়ার শেল। এবার এই শিলাস্তরগুলি নিচের থেকে ওপরের দিকে কী কী রয়েছে সেটা পরপর দিব। লোয়ার শেল, লোয়ার স্যান্ডস্টোন, মাডস্টোন, আপার স্যান্ডস্টোন, ভূতাত্ত্বিক শিলাস্তরের এই পর্যায়ক্রমিক বিন্যাস সারণীর মাধ্যমে দেখানো হলো। এটুকুটা মুখস্থ করে লিখবে। দিয়ে এবার আমি একটা টেবিল বানাবো। টেবিলটাতে কী থাকবে, ফরমেশন, সেডিমেন্টারি বেডস, সিম্বলস, থিকনেস ইন ফিট, ভার্টিক্যাল আর ট্রুথ থিকনেস, আর হচ্ছে সাকসেশন অফ বেড। তাহলে এটা হচ্ছে যেহেতু সিঙ্গেল সিরিজ, কেন এই যেহেতু একটা সিরিজেই রয়েছে, একটা সিরিজ, এখানে কোনো ফোল্ডেড স্ট্রাকচার নয়, তাই জন্য এখানে লিখেছি সিঙ্গেল সিরিজ। আর পরপর যেগুলো ইন্ডেক্সগুলো রয়েছে সেটা হচ্ছে তোমার এগুলো পরপর দিয়েছি যেভাবে আপার শেল থেকে, এখানে সিম্বলটা দিয়েছি। এবার ভার্টিক্যাল আর ট্রুথ থিকনেস যেটা হবে সেটা কিভাবে বার করব এটা আমি দেখাচ্ছি। এটা যেহেতু ইয়াংগেস্ট বেড, তাই ইয়াংগেস্ট বেড। প্রথমে এই ভার্টিক্যাল যে থিকনেস সেটা আমি বার করব। তো ভার্টিক্যাল থিকনেস বার করতে কি লাগে, এটা হচ্ছে ধরো এটা বেডিং প্লেন, একটা বেডিং প্লেন, এটা ধরো একটা এরকম বেডিং প্লেন। তো এখানে ধরো এটা একটা কন্ট্রোল লাইন গেছে, ধরো এটা 500 কন্ট্রোল লাইন, আর ধরো আর একটা এরকম কন্ট্রোল লাইন গেছে, ধরো এটা 600 কন্ট্রোল লাইন। এবার আমি যেমন স্ট্রাইক লাইন টানে এরকম এটাকে সমান করে এরকম করে স্ট্রাইক লাইন টেনে দেবো, আর এটাকে এরকম বাড়িয়ে দেবো। তাহলে আমাকে থিকনেস বার করতে হবে এইখান থেকে এতটার। এটা থিকনেসটা কীভাবে বার করব, দেখো এইখানে এটা হচ্ছে 500 কন্ট্রোল লাইন আর এটা হচ্ছে 600 কন্ট্রোল লাইন। দেখো এই বেডিং প্লেনে এই 500টা গেছে আর এই শেষ বেডিং প্লেনে গেছে 600। তাহলে এই দুটোর মাঝের গ্যাপ কত, 600 থেকে 500, মানে হচ্ছে 100। 100 ফিট, যেহেতু এগুলো ফিটে আছে তাই এগুলো, এটা হচ্ছে 100 ফিট। এটা একটা প্রসেস গেল। আর একটা ভাবে ধরো এটা যদি এইরকম দুটো এরকম কন্ট্রোল লাইন যদি না যায় এইরকমভাবে, তাহলে কীভাবে পার করব, ধরো এইরকম এইরকম গেছে, এরকম গেছে, তাহলে কন্ট্রোল লাইনগুলো ধরো এইরকম এরকম করে গেছে,
ঠিক আছে। আর এখানে কন্ট্রোল লাইন ধরো এটা 500, এটা 600, এটা 700, ঠিক আছে, এরকম। আর ধরো 800 এরকম গেছে। তো তাহলে কি করবে, আমাকে এখান থেকে এতটার মধ্যে আমাকে থিকনেসটা বার করতে হবে। তাহলে এখানে একটা স্ট্রাইক লাইন এরকম টানবো। তাহলে এইখানটায় একটা পয়েন্ট, এখানটা একটা পয়েন্ট, এটা হচ্ছে 600 কন্ট্রোল লাইন। তাহলে এখানটা আমরা একটা স্ট্রাইক লাইন টানতে পারবো। স্ট্রাইক লাইন টানলাম, কিন্তু আমাকে এই দুটোর মাঝের থিকনেসটা বার করতে হচ্ছে। আমি যতই লাইনটা বাড়াই দেখো এই লাইনে যাচ্ছে না। তাহলে এইভাবে আমরা এই প্রসেসে আমরা থিকনেসটা বার করতে পারবো না। তাহলে এই লাইনেই আমাকে আর একটা স্ট্রাইক লাইন টানতে হবে। দেখো এইখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে 500 কন্ট্রোল লাইন গেছে, আর এখানে একটা পয়েন্ট। তাহলে এখানে আমি আরেকটা স্ট্রাইক লাইন টেনে দেবো। হলো, দিয়ে এই যে দুটো গ্যাপ, এই গ্যাপটাকে আমরা মাপ নিয়ে এই দুটো সমান্তরাল করে এইরকম আরও কটা লাইন টেনে নেব। এটা হচ্ছে 500 স্ট্রাইক লাইন, এটা হচ্ছে 600 স্ট্রাইক লাইন, যেটা আমরা মেন টানলাম এই দুটো পয়েন্টকে, এই 4টে পয়েন্টকে বেস করে। এবার এই দুটোর মাঝখানে যে গ্যাপ, সেটাকে মাপ নিয়ে আমরা এরকম সমান্তরাল করে টেনেছি 3টে, এটা 2, 3টে। এবার তার মানে এটা যদি 500 হয়, 600, 100 গ্যাপ করে যদি হয়, তাহলে এটা 700, 800, আর এটা হচ্ছে 900 স্ট্রাইক লাইন। এই 900 স্ট্রাইক লাইনটা দেখো আপার বেডিং প্লেন, মানে এই বেডিং প্লেনে হয়েছে তোমার 500 আর 600 গেছে, আর এই বেডিং প্লেনে তোমার গেছে 800 কন্ট্রোল লাইনটা গেছে। তার মানে এটা 900 স্ট্রাইক লাইন, এই 600 700 করে 900 স্ট্রাইক লাইন। আর মানে হওয়া উচিত যেটা হচ্ছে 900, কিন্তু এখানে রয়েছে 800 কন্ট্রোল লাইন রয়েছে। তাই এখানে মাইনাস করে দেবো 800কে, তাহলে কত হলো 100। তাহলে এখানে ভার্টিক্যাল যে থিকনেস সেটা হচ্ছে 100। তাহলে এবার আমরা এই ম্যাপে গিয়ে দেখি। আর এই ওপরে দেখো এখানে নিচের বেডিং প্লেনটা রয়েছে, কিন্তু ওপরে বেডিং প্লেন নেই। আর এইখানেও দেখো, নিচেও দেখো, এইখানে বেডিং প্লেনটা রয়েছে, এদিকে নেই। এই দুটোর বেডিং প্লেন আমাদের পরে করতে হবে, যেটা এমনি কোয়েশ্চেন মার্ক দিয়ে করতে হবে। দেখো এইরকম কোয়েশ্চেন মার্ক দিয়ে, এমনি জাস্ট কোয়েশ্চেন মার্ক দিয়ে করতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা গ্রেটার দ্যান সাইন করে নিয়েছি, তার মানে এটা আমরা আন্দাজে একটা বার করে নেবো। আগে এগুলো বার করি, এগুলো যেহেতু এইগুলোর থেকে এটা যেহেতু বড়, তাই আমরা এখানে একটা এইগুলো যে মানগুলো নেব তার বড় করে নেব, তাহলেই হয়ে যাবে এই দুটোর। তাহলে একটা দেখায়, এইটা একটা বেডিং প্লেন, এটা একটা বেডিং প্লেন। এখানে দেখো 700 কন্ট্রোল লাইনটার এই দুটো পয়েন্টকে নিয়ে 700 কন্ট্রোল লাইন টেনেছি। এই কন্ট্রোল লাইনটা দেখো এই বেডিং প্লেনকে আর এইখানে বেডিং প্লেন, এই দুটোর মাঝখানে যে গ্যাপ, এই স্ট্রাইক লাইনটা এখানে ক্রস করেছে এই প্লেনে। তাহলে এখানে দেখো 500, তাহলে এখানে 700 প্রথমে কাজ ক্রস করেছে, তারপরে 500। তাহলে 700 থেকে 500 মাইনাস করলে কত হবে, 700 থেকে 500, তাহলে 200 হলো। তাহলে এখানে এই যে ভার্টিক্যাল যে থিকনেস সেটা হচ্ছে 200। এটা হচ্ছে ভার্টিক্যাল। এবার ট্রুটা কী করে বার করেছি সেটা দেখায়। ট্রু এর জন্য, তাহলে ট্রু এর জন্য আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে থিটা। এখানে টিটা হচ্ছে তোমার উল্লম্ব বেধ, মানে হচ্ছে এই যে ভার্টিক্যাল যেটা বার করেছি আমরা, এই যে ভার্টিক্যাল যেটা বার করেছি সেটা, এটা কত 200। আর কস থিটা মানে হচ্ছে তোমার যে ট্রু ডিপ, যেটা এখানে ট্রু ডিপটা আমরা আবার পরের স্টেপে শিখবো ট্রু ডিপটা কী, মানে কীভাবে বার করতে হয়। এখন আপাতত ট্রু ডিপটা দেখে নিই। ট্রু ডিপ কত আছে এখানে, 7 ডিগ্রি 7 মিনিট, লিখে দিই 7 ডিগ্রি 7 মিনিট। এটা কীভাবে বার করব, এখানে 200 যেমন আছে তেমন বার করি। এখানে cos 7 ডিগ্রি আমাকে বার করতে হবে। তাহলে cos 7 ডিগ্রি আমাদের বার করতে হবে। এই যে cos 7 ডিগ্রি 7 মিনিট ইকুয়াল দেবো, কত হলো সেটাকে এবার 200 দিয়ে ইন্টু করব। 200 দিয়ে ইন্টু করে দিলি যেটা অ্যান্সার হবে সেটাই হচ্ছে 198। যেহেতু পয়েন্টের পরে 5 নেই তাই 198টাই দেবো। তাহলে এখানে দিয়ে দিচ্ছি 198 করেছি। এইভাবে বাকি যে থিকনেস আছে সেগুলো বার করে নিতে হবে। যেমন আর একটা দেখায়, এখানে তোমার এই যে এখানে একটা বেডিং প্লেনে যেটা আছে, এটা এটা কত 300
স্ট্রাইক লাইনটা আমি এরকম বাড়িয়ে দিয়েছি 300টা দেখো এখানে ওপরে যে বেডিং প্লেনটা সেখানে 600 কন্ট্রোলকে কাট করেছে, তাহলে 600 থেকে 300 মাইনাস করলে কত হবে 300, তাহলে এই যে কত করেছি 300। এইভাবে আমরা এই সূত্রটাকে ধরে আবার আমরা ওটাকে ট্রু থিকনেস বার করে নেব। তাহলে এইটা হচ্ছে ভার্টিক্যাল যে থিকনেস সেটা, আর কস আর থিটা মানে হচ্ছে ট্রু ডিপ, এটাকে দিয়ে আমরা বার করব। এইভাবে পুরো জিনিসটা আমাদের এই ভার্টিক্যাল থিকনেস আর ট্রু থিকনেস বেরিয়ে যাবে। নেক্সট পয়েন্ট হচ্ছে রিলেশন অফ দ্য রক গ্রুপস অ্যাট ডিফারেন্ট এরা, মানে হচ্ছে রিলেশন অফ রক গ্রুপস, মানে এখানে যে রক বেডগুলো দেওয়া আছে আপার সেল, আপার স্যান্ডস্টোন, মার্ডস্টোন, লোয়ার স্যান্ডস্টোন আর লোয়ার সেল, এইগুলো বলছে এদের কি রিলেশন এই ডিফারেন্ট এরা বলছে, কিন্তু এখানে রয়েছে একটাই যুগে রয়েছে, এটা মিনস যুগ, একটাই যুগে রয়েছে। এখানে রক বেডসগুলো কিন্তু আলাদাভাবে দেওয়া নেই, একটা ভাবেই দেওয়া আছে একটা লাইনে, তাই একটা যুগে এটা রয়েছে। তাই এখানে ইন্টারপ্রিটেশনটা এইভাবে লিখেছি যে শিলাস্তরগুলি একই যুগে ধারাবাহিকভাবে সঞ্চিত হওয়ায় এই অঞ্চলের প্রতিটি শিলাস্তর একে অপরের ওপর সামঞ্জস্যপূর্ণভাবে অবস্থান করছে। এটা যদি ডিফারেন্ট এরায় হতো, মানে আলাদা আলাদা যুগ যদি এটা আলাদাভাবে দেওয়া হতো তাহলে এটা অন্য হতো। এই ম্যাপটার ক্ষেত্রে এটাই ইন্টারপ্রিটেশন হবে। নেক্সট কি বলছে, নেক্সট পয়েন্ট হচ্ছে জিওলজিক্যাল স্ট্রাকচার। জিওলজিক্যাল স্ট্রাকচারটাই কীভাবে লিখব, এখানে মেন হচ্ছে আমরা এই টেবিলটা বানাতে হবে, যেখানে সেডিমেন্টারি বেডস যেগুলো রক্স বেডগুলো রয়েছে সেগুলো পরপর লিখে দেবো, তার সিম্বল থাকবে। তারপরে ডিপ অফ দ্য বেডস, এখানে ডিপটা দুটো হবে, একটা হচ্ছে অ্যাপারেন্ট, একটা হচ্ছে ট্রু। অ্যাপারেন্ট ডিপটা যেটা আমরা আঁকার সময় করেছি, এইখানে এই পয়েন্ট এই যে কোণটা রয়েছে এটা কত, এইটা যারা দেখেছো আগের ভিডিওটা তারা বুঝতে পারবে। আমি এখন এখানে শর্টভাবে বলছি। প্রথমে আমরা যে স্ট্রাইক লাইনটা টেনেছিলাম এই সেকশন লাইনের ওপরে, এখানে স্ট্রাইকের এই পয়েন্টটা মার্ক করে, এই যে এখানে মার্ক করেছিলাম স্ট্রাইকটা, এখান থেকে আমরা যে কোণটা বের করেছি, এই কোণটা কীভাবে বার করেছিলাম, এখানে এই সূত্রটা দিয়ে পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার মানে হচ্ছে এই যে 0.1 এখানে ইঞ্চ, 0.1 ইঞ্চ থেকে আমরা এইখানের এই যে মাপটা এটাকে নিয়েছিলাম, দিয়ে এই 0.1 ইঞ্চ মানে 100 ফিট, আর 0.93 ইঞ্চ মানে 930 ফিট। এখান থেকে আমরা যেটা বার করেছিলাম 6 ডিগ্রি 8 মিনিট, যেটা বার করেছিলাম কিভাবে 100, এখানে রয়েছে 100 ফিট মানে 100 ডিভাইড বাই এখানে রয়েছে 930 ফিট, তাহলে 930 ইকুয়াল সাইন দিতে হবে, তারপরে শিফট ট্যান ইনভার্স এটা দিলাম, দিয়ে আবার ইকুয়াল সাইন দেব, দিয়ে অ্যান্সার দেব, তারপরে ডিগ্রি মিনিটের যে বাটনটা আছে এটা দেব, দিয়ে ইকুয়াল সাইন দিয়ে দেবো, তাহলে বেরিয়ে গেল 6 ডিগ্রি 8 মিনিট 14 সেকেন্ড। এখানে আমি ডিগ্রি আর মিনিটটাকে দিয়েছি, এটা হচ্ছে অ্যাপারেন্ট ডিপ যেটা আঁকাতেই থাকবে। এবার যেটা বের করতে হবে সেটা হচ্ছে ট্রু ডিপ। ট্রু ডিপটা কীভাবে বার করবো, এই ম্যাপটাতে এই যে স্ট্রাইক লাইন দুটো টেনেছি এর মাঝখানে যে উল্লম্ব যে গ্যাপটা রয়েছে সেটাকে মাপবো, এখানে এটা ইঞ্চে মাপবো। এইখান থেকে আমি মাপটা নিচ্ছি, এখান থেকে এটা রয়েছে 1 2 3 5 8 0.81 মতো, 81 ইঞ্চ, 9 10 এখানে হলে 1 ইঞ্চ হয়ে যেত, কিন্তু 1 ইঞ্চ হয়নি, এটা 0.8 ইঞ্চ হয়েছে, 81 ইঞ্চ মতো। তাহলে 0.81 ইঞ্চ যদি হয় তাহলে আমরা এই ফর্মুলাতেই করব, এখানে শুধু আমরা নিয়ে নেবো 100টা 100ই থাকবে, যেটা এই গ্যাপটা এটাই থাকবে, শুধু এইখানে যেহেতু এই গ্যাপটা নিয়েছিলাম আর এখানে উল্লম্ব গ্যাপটা নিলে হবে 8, আচ্ছা সরি, তাহলে এখানে এটা যেহেতু 0.1 ইঞ্চ 0.1 ইঞ্চ, আর নিচে কত দেখলাম আমরা 0.81 ইঞ্চ, তাহলে 0.81 মানে হচ্ছে এইটা, মানে 0.1 মানে হচ্ছে 100 ফিট, আর এটা হচ্ছে 810 ফিট। তাহলে এইটা থেকে আমরা ট্রু ডিপটা বার করব, ট্রু ডিপ। তাহলে ট্রু ডিপটা কীভাবে বার করব, 100 ডিভাইডেড বাই 810 ইকুয়াল শিফট ট্যান ইনভার্স ইকুয়াল আনসার ডিগ্রি মিনিট সেকেন্ড ইকুয়াল, বেরিয়ে গেল 7 ডিগ্রি 2 মিনিট হলো, এখানে 7 ডিগ্রি 2 মিনিট, এটা হচ্ছে ট্রু।
এরপরে রয়েছে ডিরেকশন, অ্যাপারেন্ট আর ট্রু ডিপ। অ্যাপারেন্ট মানে হচ্ছে যেটা করেছিলাম এইটা অ্যাপারেন্ট, এইটা কিভাবে করেছিলাম আমরা এই সেকশন লাইনটাকে বেস করে করেছিলাম। তো সেকশন লাইনটা বেস করে যদি করি তাহলে এটার ডিরেকশনটা কী হবে, এরকম করে যদি ধরি তাহলে এটা হবে নর্থ, এটা হবে সাউথ, এটা হবে ইস্ট আর এটা ওয়েস্ট। তাহলে নর্থ আর ইস্টের মাঝখানে রয়েছে এটা, তার মানে এটা নর্থ ইস্ট, এটা হলো নর্থ ইস্ট। এবার হচ্ছে ট্রু ডিপ। ট্রু ডিপটা কোন দিকে করেছি, ট্রু ডিপটা যেহেতু উল্লম্ব এরকম এইরকমভাবে নিয়েছি মাপটা, তাই এটা হবে নর্থ। তাহলে করেছি নর্থ, ঠিক আছে, হয়ে গেল। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে টোপোগ্রাফি ইন রিলেশন টু দ্য স্ট্রাকচার। স্ট্রাকচারটা আমাদের কীভাবে কীরকম হয়েছে, স্ট্রাকচারটা টোপোগ্রাফিটা এইরকম একই দিকে, এরকম ঢালটা একই দিকে হয়েছে। তাহলে এখানে কী লিখেছি, এই অঞ্চলের সর্বোচ্চ উচ্চতা প্রায় 800 ফুট। 800 ফুট মানে হচ্ছে এখানে যে কন্ট্রোল লাইনটা আছে সেখানে হাইস্ট কোন কন্ট্রোল আছে 800 আর লোয়েস্ট আছে 200, তাহলে সেটাই লিখেছি যে সর্বোচ্চ উচ্চতা প্রায় 800 আর সর্বনিম্ন হচ্ছে 200 ফুট। আর এই অঞ্চলে শিলার নতি উত্তর দিকে হলেও ভূমির ঢাল দক্ষিণ দিকে, ঠিক আছে। এটা হচ্ছে নতি, এটা উত্তর দিকে হলেও মানে উত্তর দিকে হলেও এর ঢালটা দক্ষিণ দিকে, কারণ উত্তর দিকে যত যাচ্ছে সেখানে উচ্চতাটা বাড়ছে, মানে এখানে 200 300 400 এটা ওপর দিকে যত যাচ্ছে উচ্চতাটা বাড়ছে, তাই নতিটা ওপর দিকে হলেও এর ঢালটা কিন্তু নিচের দিকে, কারণ ওপর থেকে নিচের দিকে গেলে এটা ঢাল হয়, তাহলে ঢালটা নিচের দিকে, দক্ষিণ দিকে, সরি মানে নিচের দিকে মানে এটা দক্ষিণ যেহেতু তাই দক্ষিণ দিক। তো এই অঞ্চলটি স্পার ও উপত্যকার সমন্বয়ে গঠিত। দেখতে এটা স্পারের মতো লাগছে, স্পারের স্ট্রাকচারটা এরকম, তাই লিখেছি স্পার ও উপত্যকার সমন্বয়ে গঠিত। এই অঞ্চলের নদীগুলি শিলাস্তরের নদীর বিপরীতে প্রবাহিত হয়। নদী যেহেতু এই দিকে রয়েছে শিলাস্তরের নদীটা, কিন্তু নদীগুলো কি বিপরীতে প্রবাহিত হবে, যেহেতু ঢাল এই দিকে আছে, যেহেতু উচ্চতাটা কম এদিকে বেশি, তাই বেশি থেকে কমের দিকে নদী প্রবাহিত হবে, তাই লিখেছি যে নদীগুলি নদীর বিপরীতে প্রবাহিত। নদী ও ভূমিরূপের সঙ্গে ভূতাত্ত্বিক গঠন সামঞ্জস্যপূর্ণ নয়, নদীগুলি বিপরা নদীর উদাহরণ। নেক্সট রয়েছে জিওলজিক্যাল স্ট্রাকচার, জিওলজিক্যাল হিস্ট্রি। জিওলজিক্যাল হিস্ট্রিতে মানে হচ্ছে এটা কবে থেকে তৈরি হয়েছে এর যুগটা সেটাই বলেছে, যেহেতু একই যুগে সৃষ্টি হয়েছে তাই কি লিখেছে, এটা ভূতাত্ত্বিক মানচিত্রে প্রদর্শিত অঞ্চলের শিলাস্তরগুলি সামুদ্রিক পরিবেশে ক্রমান্বয়ে সঞ্চিত হয়ে সৃষ্টি হয়েছে। পরবর্তীকালে শিলাস্তরগুলি দক্ষিণে কিছুটা হেলে উত্থিত হয়েছে, উত্থানের পরবর্তী পর্যায়ে অগ্নিভবনের ফলে বর্তমান ভূমিরূপ সৃষ্টি হয়েছে। এটা মুখস্থ করে নেবে। তাহলে এই ম্যাপটার আমাদের ড্রয়িং মানে জিওলজিক্যাল যে ম্যাপটা সেটা আঁকা হয়েছে, প্লাস ইন্টারপ্রিটেশনটা কীভাবে করলাম সেটাও এই ভিডিওতে দেখালাম।